আমেরিকান সাহিত্যে একেবারে হাল আমলে আধুনিক কালে যে সমস্ত উপন্যাসিক খুব বিখ্যাত হতে পেরেছে তাদের মধ্যে অনেক উল্লেখযোগ্য একজন উপন্যাসিক হচ্ছেন টনি মরিসন। তো টনি মরিসনের ব্যাপারে যেটি আসলে আমরা বলবো যে টনি মরিসন হচ্ছে আমেরিকান সাহিত্যের, আমেরিকান ইংরেজি সাহিত্য, আমরা বলি আমেরিকান ইংরেজি সাহিত্য, আমেরিকান ইংরেজি সাহিত্যের একজন অতি আধুনিক কালের উল্লেখযোগ্য উপন্যাসিকের নাম হচ্ছে টনি মরিসন। এবং তোমাদের হয়তো জানা থাকতেও পারে, নাও থাকতে পারে। 2019 সালের 5ই আগস্ট, এই যে এখন যে মাসটা চলছে আগস্ট মাস, 2019 সালের 5ই আগস্ট তিনি মারা গিয়েছেন। তার মানে একেবারে সাম্প্রতিক, অতি সাম্প্রতিক উপন্যাসিক টনি মরিসন। 2019 সালের 5ই আগস্ট, আমি যখন 2019 সালের 5ই আগস্ট তিনি যখন মারা গিয়েছিলেন, আমি আমার ফেসবুক ওয়ালে তাকে নিয়ে একটা পোস্টও দিয়েছিলাম, পরেও আমি একবার দিয়েছিলাম তাকে নিয়ে তার সম্পর্কে পরিচিত করানোর জন্য। তো এই টনি মরিসন 1931 সালে জন্মগ্রহণ করেন আমেরিকার ওয়াহিও অঙ্গরাজ্য, সেখানে তিনি জন্মগ্রহণ করেন এবং 2019 সালে, মানে একটা মোটামুটি একটা দীর্ঘ জীবন তিনি পেয়েছেন এবং সেই দীর্ঘ জীবন 2019 সালের 5ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন নিউ ইয়র্কে। তো টনি মরিসন মূলত আসলে একজন ইউনিভার্সিটি প্রফেসর বা একজন প্রফেসর বলেই সমাদৃত। তিনি আমেরিকার একজন উল্লেখযোগ্য প্রাবন্ধিক, উপন্যাসিক এবং লেখক। তো আবার তিনি একজন অধ্যাপকও বটে। তো টনি মরিসন একজন ব্ল্যাক আমেরিকান বা নিগ্রো আমেরিকান, ব্ল্যাক আমেরিকান আমরা বলি। তো তিনি একজন ব্ল্যাক আমেরিকান। এবং তিনি অনেকগুলো উপন্যাস লিখেছেন। তার মধ্যে তার বিখ্যাত উপন্যাসের যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, সেই উপন্যাসটার নাম হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই। অবশ্যই এটি এখন সিলেবাসে অন্তর্ভুক্ত নাই। দ্য ব্লুয়েস্ট আই ইজ কনসিডার্ড টু বি হার মাস্টারপিস। টনি মরিসন কিন্তু ফিমেল রাইটার, মনে রাখতে হবে, ফিমেল রাইটার, মেল রাইটার না। নামটা একটু অনেক সময় মানুষকে কনফিউজ করে, কারণ টনি মরিসন নামটা শুনে অনেকে কনফিউজ হয়ে যায়, মনে করে যে এটা মনে হয় মেল কিনা। আসলে না, ফিমেল রাইটার। এবং তিনি তার যে মাস্টারপিস যেটি, এবং সেই মাস্টারপিসটার নাম হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই, আমরা যেটাকে বলি নীল নয়না, মানে নীল নয়না, সেটি একটি তার বিখ্যাত উপন্যাস। এবং তার আরো কিছু রাইটিংস আছে, তার মধ্যে এখন যেটা তোমাদের সিলেবাসের বিলাভেড, সেটি একটি উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া তার সুলা নামে তার একটা উপন্যাস ছিল, এবং তিনি সংস অফ সলোমন নামেও তার একটা রাইটিংস আছে। তো এই রাইটিংস গুলোর মধ্যে অনেকেই মনে করে থাকেন যে ব্লুয়েস্ট আই, যেটি একটি উল্লেখযোগ্য রাইটিং, যার মাস্টারপিস, সেই রাইটিংস এর জন্যই মূলত আসলে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। যদিও নোবেল প্রাইজ যখন তাকে দেওয়া হয়েছে 1993 সালে, বলা হয়েছে যে তিনি আসলে আমেরিকায় বিভিন্ন নিগ্রো মেয়েদের, মূলত নিগ্রো টোটাল কমিউনিটি তো আছেই, কিন্তু মানে ফোকাসটা ছিল হচ্ছে নিগ্রো মেয়েদের যে যন্ত্রণাময় জীবন, মানে কষ্টদায়ক জীবন, সেই জীবনটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তার উপন্যাসগুলোর মধ্যে দিয়ে। এবং সেটি তিনি খুব সার্থকভাবে উপস্থাপন করেছেন সবচেয়ে বেশি দ্য ব্লুয়েস্ট আই নামক উপন্যাসে। এবং সেই দ্য ব্লুয়েস্ট আই নামক উপন্যাসে একটি চরিত্র আছে, একটি মেয়ে চরিত্র, কিশোরী, তার নাম থেকে পিকোলা। এবং সেই পিকোলার মধ্য দিয়েই মূলত আসলে তিনি সবচেয়ে বেশি সার্থকভাবে কি করেছেন, মানে তোমার মেয়েদের যে আমেরিকাতে যে কষ্টকর জীবন, সেই জীবনটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। যদিও শুধু ব্লুয়েস্ট আই না, বরঞ্চ আমাদের যে আমি যে উপন্যাসটা এখন আলোচনা করতে যাচ্ছি বিলাভেড, সেই উপন্যাসের মধ্যেও কিন্তু তিনি আসলে নিগ্রো কমিউনিটির যে কষ্ট, তারপরে নিগ্রো মেয়েদের যে কষ্ট, এবং সেই ফিমেল ক্যারেক্টার গুলোর কষ্টটাকে তিনি একটু বেশি ফোকাস করেছেন। ছেলেরা তো নিগ্রো হলেও, মানে ব্ল্যাক হোক বা যাই হোক, কোনো না কোনো ভাবে, যেমন আমাদের বাংলাদেশেও দেখবা, বাংলাদেশেও কিন্তু অনেকে হয়তো ভাবে যে বাংলাদেশে তো কোনো কালার ডিসক্রিমিনেশন নাই, এরকম একটা ভাবে যে না, এদেশে কোনো কালার ডিসক্রিমিনেশন নাই। কালার ডিসক্রিমিনেশন আছে যেখানে ব্ল্যাকরা আছে, মানে ইউরোপ আমেরিকাতে অনেক ব্ল্যাক পিপুলরা বসবাস করে, সেখানে কালার ডিসক্রিমিনেশন আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপার্থিড, বর্ণ বৈষম্য, সেটা আছে। কিন্তু অনেকে, মানে হয়তো কেউ কেউ বলবে যে বাংলাদেশে তো কালার ডিসক্রিমিনেশন নাই, কারণ বাংলাদেশে তো সবাই মোটামুটি প্রায় একই রকম দেখতে, কারণ এখানে কেউ তো মানে একেবারে হোয়াইট বলে কেউ নাই, আবার একেবারে ব্ল্যাক বলে কেউ নাই।
মানে কাউকেই আমরা হোয়াইটও বলতে পারি না আমাদের দেশের লোকদেরকে, আবার কাউকে আমরা ব্ল্যাকও বলতে পারি না। কিন্তু আমাদের এখানে সবাই হচ্ছে তামাটে। তো কেউ কেউ একটু উজ্জ্বল তামাটে, আর কেউ কেউ একটু মানে অনুজ্জ্বল তামাটে। যারা উজ্জ্বল তামাটে তারা তারা নিজেদেরকে কি খুব কি মনে করে, তারা নিজেদেরকে মনে করে যে তারা ফর্সা, উজ্জ্বল তামাটে যারা। আর যারা একটু অনুজ্জ্বল তামাটে তাদেরকে ওই উজ্জ্বল তামাটেরা তারা বলে যে ওরা হচ্ছে খুব কালো। যেমন এখানে তোমরা যারা আছো, তোমরা যদি কেউ ফর্সা হয়ে থাকো, তারা ফর্সা হয়ে থাকলে তোমাদের একটা ধারণা যে তোমরা খুব সুন্দরী ফর্সা, আর বাকিরা হচ্ছে সব মানে তোমাদের যারা একটু কালো তারা হচ্ছে কালো, এরকম একটা প্রবণতা আছে। এবং এটা কিন্তু মানে আমাদের সমাজেও কিন্তু আছে, এটা যে নাই এটা বলার কোনো সুযোগ নাই। এটা যে শুধু বিয়ের ক্ষেত্রে হয় ব্যাপারটা এরকম না, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো অনেক সময় বিবেচিত হয়। ব্ল্যাক হওয়ার একটা যন্ত্রণা বা একটু একটু স্কিনটা ডার্ক হওয়ার একটা যন্ত্রণা কিন্তু আমাদের দেশেও কিন্তু এটা ছেলেদের মধ্যে একটু কম হলেও মেয়েদের মধ্যে কিন্তু মেয়েদের উপরে এটার একটা প্রভাব পড়ে, বৈবাহিক জীবনেও পড়ে, অন্যান্য ক্ষেত্রেও পড়ে। আর সেটা কিন্তু মানে ইউরোপ আমেরিকাতে আরো অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। ওরা নিজেদেরকে অনেক মানে মনে করে যে খুব সিভিলাইজ, হ্যাঁ মানে দাবি করে যে আমরা খুব সিভিলাইজ, এরকম তারা মনে করে। কিন্তু আসলে তাদের কিন্তু এই আচরণের মধ্যে কিন্তু যারা ব্ল্যাক তাদের প্রতি যে নেতিবাচক আচরণটা কিন্তু এটা আছে। এবং শুধু ব্ল্যাকদের প্রতি আছে তা না, আমাদের এই অঞ্চলের এশিয়ানরা তো ব্ল্যাক না, আফ্রিকানরা না ব্ল্যাক, কিন্তু এশিয়ানরা তো ব্ল্যাক না, কিন্তু এশিয়ানদের উপরেও কিন্তু তাদের যে প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু খুবই ভয়ঙ্কর প্রবণতা। মানে কালার ডিসক্রিমিনেশনের যে প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু তাদের মধ্যে আছে। তোমরা হয়তো একটা মুভি দেখে থাকতেও পারো, অবশ্যই দেখছো কি দেখো না জানি না, ওই ধরনের মুভি দেখতেও পারো। যেমন শাহরুখ খানের একটা মুভি ছিল মাই নেম ইজ খান। তো মাই নেম ইজ খান মুভির মধ্যে তোমরা হয়তো শাহরুখ খানের ওই মুভিটার মধ্যে শাহরুখ খানের ছেলেটা যে মানে এই কালার ডিসক্রিমিনেশনের শিকার হয়, বা মানে তারা এশিয়ান হওয়ার কারণে যে মানে টিজিং এর শিকার হয় এবং সেটার কারণে যে সে মারা যায়, ওইটা কিন্তু ওই মুভিটার মধ্যে আসছিল, মাই নেম ইজ খান মুভিটা, যেটা শাহরুখ খানের মুভি। তো মানে যদি এটা একটা মুভি, কিন্তু মুভির মধ্যে দিয়ে আসলে কিন্তু একটা পিকচার তুলে ধরা হয়েছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অথবা ইউরোপ আমেরিকাতে যারা ব্ল্যাক অথবা যারা ওদের মতো হোয়াইট না, তাদের প্রতি ওদের যে একটা নেতিবাচক মনোভাব এবং যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু কাজ করে। এবং সেই মানে কাজ করাটা আমরা দেখতে পাই, এবং তার কিন্তু যন্ত্রণাও আছে। এবং যেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের দেশে যেরকম মেয়েরা যদি একটু কালো হয় তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের মানে ওই জাতের মেয়ে কালো ভালো, এটা খালি কথার কথা। বাস্তবে কিন্তু জাতের মেয়ে কালো হইলেও অনেক সময় দেখা যায় তাদেরকে নানা রকম নেতিবাচক পরিস্থিতি স্বীকার করতে হতে হয়। তো সেটা মানে আমরা এখানে কি যেরকম আমাদের দেশে যেরকম দেখি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু মানে মেয়েদের মানে সমস্ত নিগ্রো কমিউনিটিকেই ফেস করতে হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ফেস করতে হয় হচ্ছে মেয়েদেরকে। যেমন আমাদের দেশে আমি একটু বললাম যে আমাদের দেশেও যারা কালো ছেলে তাদেরও নেতিবাচক পরিস্থিতি ফেস করতে হয়, কিন্তু একটা কালো ছেলেকে যতটা নেতিবাচক পরিস্থিতি ফেস করতে হয়, তার চেয়ে একটা কালো মেয়েকে নেতিবাচক পরিস্থিতি বেশি ফেস করতে হয়। টনি মরিসনের যে রাইটিংস গুলা, সেই রাইটিংস গুলোর মধ্যে আমরা এই সমস্ত, যেহেতু টনি মরিসন নিজেও একজন ব্ল্যাক নিগ্রো তিনি, এবং তিনি নিজেও এই ধরনের পরিস্থিতিগুলো ফেস করেই তিনি কিন্তু উঠে এসেছেন। এখন মনে করো যে আমেরিকাতে অথবা ইউরোপে যারা ব্ল্যাক তারা কিন্তু যারা হায়ার লেভেলে উঠে এসেছে তাদেরকে হয়তো, যখন তারা হায়ার লেভেলে উঠে এসেছে তখন হয়তো এই পরিস্থিতি ফেস করতে হয় না, কিন্তু যখন তারা উঠে আসার প্রক্রিয়ার মধ্যে ছিল তখন কিন্তু পরিস্থিতি ফেস করতে হয়েছে। যেমন আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের আমেরিকার একজন বিখ্যাত বক্সার, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী ক্লে। মানে পৃথিবীর উল্লেখযোগ্য বক্সার যাকে বলা হয়, মানে তার চেয়ে সমকক্ষ বক্সার পৃথিবীতে আসেন নাই বলে মনে করা হয়। তিনি তার নাম ছিল ক্লাসিয়াস ক্লে, পরবর্তী তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার নাম হচ্ছে মোহাম্মদ আলী ক্লে। এখন মোহাম্মদ আলী ক্লে তো ব্ল্যাক ছিল, কিন্তু ব্ল্যাক থাকলেও কি হবে, তোমরা নিশ্চয়ই মোহাম্মদ আলী ক্লের নাম শুনছো, না শুনলে খুব দুঃখজনক হবে। তো মোহাম্মদ আলী ক্লেকে বলা হয় পৃথিবীর সর্বকালের সেরা বক্সার। তো সেটা আমেরিকান নাগরিক, ব্ল্যাক নাগরিক, কিন্তু তাকে তো যখন তিনি জনপ্রিয় হয়ে গেছেন তখন তো তাকে সবাই তো সম্মান করছে, শ্রদ্ধা করছে। কিন্তু সেটা তো একটা পর্যায়ে উঠে যাওয়ার পরে আমরা মনে আছে আমরা যখন কিশোর ছিলাম তখন এই মোহাম্মদ আলী ক্লের বক্সিং হতো, এবং সেই বক্সিং দেখার জন্য আমরা একেবারে ওয়েট করে থাকতাম। বক্সিং দেখার জন্য ওয়েট করে থাকে মানে, এবং এত কৌতূহলী পরবর্তীকালে আমি আর দেখিনি কাউকে। আমরা যতটা মোহাম্মদ আলী ক্লের বক্সিং দেখার জন্য পাগল থাকতাম আমরা যখন 8-9 বা মানে 9-10 ইন্টারমিডিয়েট যখন পড়তাম, সেই সময়কার কথা বলছি। তো তাহলে মোহাম্মদ আলী ক্লের কথা যদি আমরা বলি, অথবা আমরা যদি ক্রিকেটার ব্রায়ান লারার কথা বলি, ব্রায়ান লারা সেও তো নিগ্রো, ব্ল্যাক। অথবা ক্রিস গেলের কথা যদি বলি, ব্ল্যাক। অথবা আমরা যদি বিখ্যাত নায়ক উইল স্মিথের কথা বলি, হলিউডের বিখ্যাত নায়ক উইল স্মিথ, ব্ল্যাক। কিন্তু এরা কিন্তু ব্ল্যাক হওয়ার পরে একটা পর্যায়ে উঠে যাওয়ার পরে তাদেরকে কিন্তু আর ওই নেতিবাচক পরিস্থিতি ফেস করতে হয় না। কিন্তু এটা তো বাংলাদেশের মানে এই পৃথিবীর
সমস্ত ব্ল্যাকদের অবস্থা তো একই রকম না। যেমন আমাদের বাংলাদেশে প্রাইম মিনিস্টার মহিলা, স্পিকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, অথবা আরো এরকম বিভিন্ন পর্যায়ে মহিলারা আছে। তার মানে কি এই যে মেয়েদের কোনো সমস্যা নাই বাংলাদেশে, যে না ওনারা মানে উঁচু পর্যায়ে আছে অথবা বাংলাদেশে মেয়েদের কোনো সমস্যা নাই? ব্যাপারটা তো এরকম না। সুতরাং দুই একজন উঁচু পর্যায়ে যাওয়া মানে তো মানে সার্বিকভাবে ওই কমিউনিটি অথবা ওদের সমস্যা, সকল সমস্যা দূর হয়ে যাওয়াটা না। আবার বরঞ্চ তাদের কিন্তু কমিউনিটির প্রবলেমটা কিন্তু আছেই। সুতরাং এখানে আমাদের যে টনি মরিসন, তিনি যদিও একজন বিখ্যাত ব্যক্তি, তার হয়তো এখন এই বিখ্যাত হয়ে যাওয়ার পরে কোনো পরিস্থিতি ফেস করতে হয় না নেগেটিভ, কিন্তু তিনি কিন্তু এই ধরনের নেগেটিভ পরিস্থিতি ফেস করতে করতেই বড় হয়েছেন, এবং যখন উল্লেখযোগ্য হয়ে গেছেন তখন হয়তো তাকে ফেস করতে হচ্ছে না। কিন্তু তিনি খুব ভালো করেই জানেন যে আমেরিকাতে নিগ্রোদের কিরকম পরিণতি বা পরিস্থিতি ফেস করতে হয়, বিশেষত নিগ্রো মেয়েদের, এবং সেই নিগ্রো মেয়েদের কথাই কিন্তু তিনি তার রাইটিংস গুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং সেটা ব্লু স্টারের মধ্যে, বিলাভেডের মধ্যে এবং অন্যান্য রাইটিংস এর মধ্যে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। বিভিন্ন সময় তিনি প্রবন্ধ লিখতেন এই বিষয়ের উপরে, এবং এই জন্য এই মানে তাকে যেটা নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে নোবেল প্রাইজটা তাকে দেওয়া হয়েছিল মূলত কি মানে নিগ্রো মেয়েদের যন্ত্রণাময় জীবনটাকে তিনি তার রাইটিংস এর মধ্য দিয়ে তিনি উপস্থাপন করতে পেরেছেন। পেইনফুল এক্সপেরিয়েন্স অফ দ্য ব্ল্যাক ফিমেল কমিউনিটি, মানে ব্ল্যাক ফিমেল কমিউনিটি যে পেইনফুল এক্সপেরিয়েন্স, এটা পার্টিকুলারলি যদিও কোনো নভেলকে ফোকাস করে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় নাই, মানে সবগুলো মিলায়, কিন্তু অনেকে মনে করে যে এটার এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে নভেলটা বিবেচিত হয়েছে সেই নভেলটার নাম হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই। দ্য ব্লুয়েস্ট আই এর মধ্যে ওই পিকোলা, আমি অবশ্য ব্লুয়েস্ট আই আজকে আলোচনা করতে তোমাদেরকে আলোচনা করব না, কিন্তু আমি ব্লুয়েস্ট আই জাস্ট একটু মানে ফোকাস করতেছি যে কিভাবে এটা আমরা দেখতে পাই, সেখানে কি উল্লেখ করা হয়েছে। যে পিকোলা নামে যে মেয়েটা, সেই মেয়েটা মানে স্কুলে মানে সবসময় নেতিবাচক পরিস্থিতির শিকার হয়, যেহেতু সে ব্ল্যাক। হ্যাঁ, মানে অন্যান্যদের যারা হোয়াইট তাদের দ্বারা নেতিবাচক পরিস্থিতির শিকার হয়, এবং সে দেখে যারা হোয়াইট যারা, এবং তাদের চোখগুলো নীল, হোয়াইটদের চোখগুলো কি নীল, এবং বেশিরভাগই নীল আর কি, সবাই নীল না হলেও নীল। তো সে মনে করে যে যদি তার চোখটা নীল হতো তাহলে বোধহয় তার আর জীবনে এই যে কষ্ট যন্ত্রণা এগুলো কিছুই থাকতো না, সে মনে করে। সেই জন্য রাতে সে প্রার্থনা করে, সন্ধ্যায় সে প্রার্থনা করে, স্রষ্টা করে। তারা তো আস্তিক, তারা তাদের মতো করে ধর্ম পালন করে, এবং সেই ধর্ম পালনের মধ্য দিয়ে সে স্রষ্টার কাছে, গডের কাছে, তারা গড বলে, আমরা তো অবশ্যই গড বলি না, আল্লাহ বলি। তো গডের কাছে সে প্রার্থনা করে গড যেন তার কি একটা মানে তার চোখটাকে নীল বানিয়ে দেয়, এবং সে মনে করে যে চোখ যদি নীল হয়ে যায় তাহলে বোধহয় তার জীবনে আর কোনো যন্ত্রণা সমস্যা থাকবে না। কিন্তু আসলে যে চোখ নীলের কারণে সমস্যা না, সমস্যা আসলে তার কালারের কারণে, স্কিনের কারণে, এবং স্কিনের কারণে যে তাকে এটা ফেস করতে হচ্ছে, হয়তো সে কিশোর বয়সে অতটা হয়তো বুঝতে পারে না। কিন্তু এই যে কিন্তু আলটিমেটলি কিন্তু তার এই প্রার্থনা কিন্তু পূরণ হয় না, মানে আল্লাহ তাআলা তো তার চোখ নীল বানায় দেন না, কারণ সে তো নীল চোখ নিয়ে জন্মায় নাই, এবং যার কারণে মানে যার কারণে তো না, আসলে তো সে কালারের কারণে এই পরিস্থিতির শিকার হয়। কিন্তু সে মনে করে যে যেহেতু তার চোখটা নীল হয় নাই, সেই জন্য কি সে এই কষ্ট থেকে, যন্ত্রণা থেকে জীবনেও মুক্তি পায় না, বরঞ্চ সে তাকে আরো মানে দিনকে দিন ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয়, এবং ফ্যামিলি লাইফেও কিন্তু সে কি করতে পারে না, সে মানে তোমার মানে কোনো মানে ইতিবাচক পরিস্থিতি পায় না ফ্যামিলি লাইফেও, মানে আরো অনেক ভয়াবহ এক্সপেরিয়েন্স আছে, যে এক্সপেরিয়েন্স গুলো ফেস করে করে তাকে জীবনযাপন করতে হয়, যেটা তার সাথেই পড়ালেখা করে এরকম অনেক হোয়াইট মেয়েদের ক্ষেত্রে এরকম জীবন নেই। সুতরাং এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে দ্য ব্লুয়েস্ট আই এর মধ্যে, এবং সেটি টনি মরিসনের একটা উল্লেখযোগ্য অবদান, কন্ট্রিবিউশন। টনি মরিসন এটি মানে তুলে ধরার চেষ্টা করেছেন যে আসলে মানে নিগ্রোরা কতটা নিগৃহীত জীবনযাপন করে আমেরিকা অথবা ইউরোপিয়ান সিভিলাইজেশনে, এবং সেটি আসলে ওদের দেশের যে অসভ্যতা এবং বর্বরতার একটা চিত্র, সেই চিত্র আমরা পাই। আমাদের দেশে তো অনেকে আমেরিকা বা ইংল্যান্ড তাদেরকে মানে খালি মনে করে তারা হচ্ছে সবাই মানে খুব সভ্য, হ্যাঁ, মনে করে যে ওরা খুব সভ্য, আর আমাদের বাঙালিরা সব অসভ্য। হ্যাঁ, সব জাতিতেই সভ্য অসভ্য আছে, আমাদের মধ্যে যে অসভ্যতা নাই তা না, কিন্তু এরকম মনে করার কোনো কারণ নাই যে ওরা একেবারে সব খালি সভ্য, ওদের মধ্যে কোনো অসভ্যতা নাই, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ এই নভেলগুলো তা বলে না, এই নভেলগুলো বলে, এই নভেলগুলো তো এখানকার প্রেক্ষাপটে এক্সপেরিয়েন্সের আলোকে রচিত, এবং সেগুলো বলে যে না ওরাও কি আসলে কিন্তু মানে মানসিকতার দিক দিয়ে বাহ্যিকভাবে ওরা হয়তো পোশাকে আশোকে, এবং বাহ্যিকভাবে ওরা দেখাতে চেষ্টা করে যে না আমরা খুব ভালো, কিছু কিছু মানুষ অবশ্য ভালো আছেও, সবাই তো খারাপ অবশ্যই না, কিন্তু তার মানে এই নয় যে ওরা একেবারে জাতি হিসেবে সবাই আমাদের চেয়ে সব সময় খালি উন্নত, ওদের কোনো নেতিবাচক মেন্টালিটি নাই, এটা কিন্তু না, ব্যাপারটা হচ্ছে সেটা মনে রাখতে হবে। সুতরাং সেই প্রেক্ষিতে আমরা এখানে এই টনি মরিসনকে আমরা মূল্যায়ন করব, টনি মরিসনের নোবেল প্রাইজকে আমরা মূল্যায়ন করব, টনি মরিসনের কন্ট্রিবিউশনকে আমরা মূল্যায়ন করব, এবং টনি মরিসন যে আধুনিক কালের আমেরিকার প্রেক্ষাপটে একজন বিখ্যাত ঔপন্যাসিক সেটি আমরা অবশ্যই স্বীকৃতি দান করব। এবং মানে অন্যান্যরা যেরকম সাধারণত অনেক নভেলিস্ট আছে যে শুধুমাত্র একটা
দৈনন্দিন জীবনের একটা ঘটনাকে উল্লেখ করে হয়তো একটা নভেল লিখতেছে, কিন্তু তিনি দৈনন্দিন জীবনের ঘটনাকে উল্লেখ করতেছেন নিগ্রোদের পার্সপেক্টিভে, নিগ্রোদের যে পেইনফুল এক্সপেরিয়েন্সের পার্সপেক্টিভে। সুতরাং এটা কিন্তু অনেক বেশি উল্লেখযোগ্য, অনেক বেশি মানে আমাদেরকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করতে হবে। তো আমি আশা করি যে টনি মরিসন সম্পর্কে আমি তোমাদের সামনে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি।